আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব আমাদের ফেজো রিলেশনশিপ সার্কিটের এলিমেন্টগুলোর সাথে এবং কিছু ইম্পিডেন্স কম্বিনেশন দেখা ট্রাই করব। সো আমরা একদম স্টার্টিং এই দেখতে পাচ্ছি যে আমাদের ফেজো রিলেশনশিপ ফর সার্কিট এলিমেন্ট মানে আমরা এতদিন ছোটবেলায় শুধুমাত্র রেজিস্ট্যান্সের সাথে পরিচিত ছিলাম, বাট এখন আমরা আসলে যখন ডিসি কারেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট নিয়ে কাজ করি, যেখানে কারেন্টের আহ, যে দিকটা এটা চেঞ্জ হয় না, ওয়ান ডিরেকশনাল থাকে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা রেজিস্টর কনসেপ্ট নিয়ে এতদিন আগাচ্ছিলাম। বাট যখন আমাদের এটা এসির ক্ষেত্রে আসে তখন এই রেজিস্ট্যান্সটা ছাড়াও আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নামে দুটো নতুন জিনিসের উদ্ভব হয় এবং সেগুলোও কিন্তু এক ধরনের বাধা। যেমন রেজিস্ট্যান্স আর যেমন তড়িৎ প্রবাহের একটা বাধা, সেমভাবে এসি প্রবাহের ক্ষেত্রে আমাদের যে ইন্ডাক্টর, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্যাপাসিটর, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এরাও রেজিস্ট্যান্সের মতোই এক ধরনের বাধা। সো এসি প্রবাহের ক্ষেত্রে আমরা বাধাটাকে, রেজিস্ট্যান্সটাকেও নিব, ইন্ডাক্টরটাকেও নিব এবং ক্যাপাসিটরটাকেও নিব। এই যে টোটাল যে বাধাটা, এটাকে আমরা বলছি ইম্পিডেন্স। ওকে, সো আমরা সার্কিটে দেখতে পাচ্ছি যে এখানে রেজিস্ট্যান্স, এটা আপনার আগেই এটার সাথে পরিচিত। সো ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা ওহমের সূত্র থেকে এটা জানি। সেম ভাবে এখানেও। বাট যখন আমরা এখানে একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটাও ওয়ান কাইন্ড অফ বাধা, রোধের মতো অনেকটা, বাট এটার অবভিয়াসলি সূত্রটা ডিফারেন্ট হবে। আবার সেম ভাবে এখানে এল এর সূত্রটা দেওয়া আছে সি, এটা আমাদের ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে সার্কিটে এভাবে প্রকাশ করা হয় এবং এটাকে সি দ্বারা ইন জেনারেল আমরা রিপ্রেজেন্ট করে থাকি, তাই তো? সো এবার আমাদের বেশ কিছু সূত্র এখান থেকে জানতে হবে। যে যখন আমরা ওহমের সূত্র শিখেছিলাম, আমরা কিন্তু দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো? বা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই ফর্মুলাগুলোর সাথে আমরা আমরা পরিচিত। বা এখান থেকে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? সো এইটার সাথে আমরা ফ্যামিলিয়ার অনেক আগে থেকে, বাট এখন নতুন করে আমাদের কিছু আহ, জিনিস জানতে হবে। সেটা কি, যে ইন্ডাক্টরের জন্য কেমন এবং ক্যাপাসিটরের জন্য কেমন আসলে এই ফর্মুলাগুলো। সো আমরা এই যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এটার সাথে অনেক আগে থেকে পরিচিত। বাট সেম ভাবে ভি বাই আই একই জিনিস, জাস্ট আর এর জায়গায় আরটা এক ধরনের বাধা ছিল তড়িৎ প্রবাহে, সেম ভাবে আমাদের ইন্ডাক্টরটাও এক ধরনের বাধা প্রদান করবে। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, জাস্ট ইমাজিনারি পোর্শন বোঝাইতে একটা জে এবং তার সাথে ওমেগা এল, এল দ্বারা ইন্ডাক্টর বোঝানো হয়। সো এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং এটার সাহায্যে আমরা ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো সলভ করব। আর যখন আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে এটাকে রিপ্রেজেন্ট করব, তখন জাস্ট ফর্মুলাটা হয়ে যাবে 1/j ওমেগা ইন্টু সি। সো এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো যখন ক্যাপাসিটর তখন উল্টে যাচ্ছে 1/j ওমেগা সি, আর যখন ইন্ডাক্টর তখন জাস্ট j ওমেগা ইন্টু এল। এল দ্বারা ইন্ডাক্টর বোঝায়, সি দ্বারা ক্যাপাসিটর বোঝায়। সো এই ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো আপনাদের দেওয়া থাকবে, বাট এই সূত্রগুলোকে মনে রাখতে হবে। যখন আমরা সার্কিটে এগুলোকে পাবো, এগুলোকে এই ফর্মুলা ওয়াইজ অ্যাপ্লাই করে আমাদেরকে সলভ করতে হবে। ফাইন। এখন আমাদের ইম্পিডেন্স যে কনসেপ্ট আমি বলছিলাম, যে রেজিস্ট্যান্স এক প্রকার বাধা, সেটা ডিসি প্রবাহের ক্ষেত্রে, বাট এসির ক্ষেত্রে কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স সবগুলোই থাকে এবং সব বাধাকে আমরা একসাথে বলছি ইম্পিডেন্স। এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। সো জেড আমরা সেম ভাবে আর এর মতো বলতে পারি, আর ইজ ইকুয়াল টু যেমন ভি বাই আই, সো আমরা সেম ভাবে জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই বলতে পারি। সো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আবার সেম ভাবে আমরা যদি এখান থেকে ভি বের করি, তার মানে কি আর আর গুণ করলে জেড আই বা আই জেড, যেটাই বলেন না কেন, সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা কিছু আরো কিছু জিনিস দেখি, যে আমাদের where z is a frequency dependent quantity known as impedance, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে এবং এটা মেজার করা হয় অবশ্যই ওহমে। আমরা যেমন আর রেজিস্ট্যান্সটাকে কি কোন এককে লিখি, ওহম এই একক বা ইউনিটে প্রকাশ করি, সেম ভাবে আমাদের যেটা ইম্পিডেন্স, এটাকে ওহমে প্রকাশ করা হয়। ওকে, ফাইন। এবার দ্য ইম্পিডেন্স জেড অফ সার্কিট ইজ দ্য রেশিও অফ ফেজর ভোল্টেজ টু দ্য ফেজর কারেন্ট, যেটা আমি একটু আগে ইকুয়েশনটা দেখালাম, যে এটা ভি বাই আর, এটা ফেজর ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজর কারেন্ট।
সেই জিনিসটা এখানে বলছে। এবং আমরা এখানে ইম্পিডেন্সের ক্ষেত্রে ইম্পিডেন্সটাকে রেজিস্ট্যান্সও বলতে পারি, ইম্পিডেন্সকে আবার এই যে ইন্ডাক্টর যেটা যে সূত্রটা একটু আগে দেখে আসলাম যে জে ওমেগা হচ্ছে এটার সাথে গুণ হয়েছে সেটাও বলতে পারি, আবার এটাকে ক্যাপাসিটরের যে বাধাটা সেটাকেও আমরা ইম্পিডেন্স বলতে পারি। তো সবগুলোর ক্ষেত্রে আমরা বাধাটা দেখলাম, ইম্পিডেন্সটা দেখলাম। সো বাধার ঠিক অপোজিট যেটা যেটা আমরা দেখলাম দেখেছি প্রিভিয়াসে, যে একটা হচ্ছে রোধকত্ব আর একটা পরিবাহকত্ব, তাই তো? সো ওই কনসেপ্টটা যদি আমরা আনি তাহলে জাস্ট এটা উল্টে যাবে, যে 1/r 1/j⍵L, বাট এটার ক্ষেত্রে যেহেতু 1/, ছিল আরেকবার উল্টালে এটাকে উপরে চলে যাবে, সো j⍵c। সো এই ব্যাপারগুলো, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স। ওয়েল, এবার হচ্ছে আপনাদের একটা কনসেপ্ট জানতে হবে যে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরটা আসলে কিভাবে ওয়ার্ক করে, এদের আসলে ধর্মটা কেমন। যেমন যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা শর্ট সার্কিট করে দিই তাহলে হচ্ছে সেটা ডিসি হয়ে যাবে, অর্থাৎ ডিসিতে সে হচ্ছে শর্ট সার্কিট অবস্থায় থাকে। এবং হাই ফ্রিকোয়েন্সি যদি দেওয়া যায় তাহলে এটা ওপেন সার্কিট হয়ে যায়। আবার সেমভাবে আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রেও এটা ডিসিতে ওপেন সার্কিট থাকে, এটা কখনোই ডিসি কারেন্ট ডিরেক্ট কারেন্টকে অ্যালাউ করে না, সেক্ষেত্রে ওপেন হয়ে যায়। ওকে, আর যখন আমরা শর্ট সার্কিট অবস্থায় দেখব তখন হচ্ছে কখন সেটা দেখব হাই ফ্রিকোয়েন্সিতে। ওকে, সো একটা ব্যাপার মনে রাখবেন যে কখনোই এসি ক্যাপাসিটরটা আমাদের ডিসিটাকে অ্যালাউ করে না, ডিসি অবস্থায় সে শর্ট ওপেন সার্কিট অবস্থায় থাকে। ওকে, আর হাই ফ্রিকোয়েন্সিতে শর্ট সার্কিট হয়ে যায়। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে সে ডিসিতে শর্ট সার্কিটই থাকে, কিন্তু ওপেন সার্কিট হয়ে যায় কখন, হাই ফ্রিকোয়েন্সিতে। এই কয়েকটা ডাটা আপনাদের একটু মনে রাখতে হবে। এবং আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মেও ইম্পিডেন্সটাকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা জাস্ট এখানে দেখানো হয়েছে, আপনারা একটু দেখে নেবেন, এই যে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, পোলার ফরম্যাট, এগুলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করি, মানে একটা সার্কিট অ্যানালাইসিস করার ট্রাই করি, এবং এটার মাধ্যমে হচ্ছে আমাদের এতক্ষণে যে লার্নিংটা এটা হচ্ছে আরও ভালোভাবে হচ্ছে আমাদের মাথায় ঢুকবে। সো যে ম্যাথটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে বলছে যে ফাইন্ড টাইম ডোমেনে ভোল্টেজ এবং কারেন্টটা কি, ভি অফ টি অ্যান্ড আই অফ টি, এটা হচ্ছে বের করতে হবে আমাদেরকে। ওকে, সো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদের কি কোন অ্যাপ্রোচটাকে তাতে হচ্ছে যেতে হবে, কোন অ্যাপ্রোচটা ফলো করতে হবে, এটা আপনাদের মাথায় অল্প একটু হলেও আসা উচিত, যে অবভিয়াসলি আমাদের কিন্তু এখানে ফেজর যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু আসা উচিত, তাই তো? একটু আগের ভিডিওতে আমরা যেটা শিখে এসেছি প্রিভিয়াস ভিডিওতে। সো আমরা স্টার্ট করছি যে এটা সলিউশন অ্যাপ্রোচটা। এখানে যে সার্কিটটার কথা বলা হয়েছে সেখানে একটা সোর্স রয়েছে, সেটা হচ্ছে ভিএস 10 cos 4t, রাইট? সো আমরা জাস্ট এই জিনিসটা একটু লিখে ফেলি যে ফ্রম ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স থেকে আমরা আসলে কি জানতে পাচ্ছি বলেন তো? এই ভোল্টেজ সোর্স যেটা ছিল এটা কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল হচ্ছে আমাদের 10 cos 4t। আমরা কিন্তু একটা জেনারেল ইকুয়েশন জানি, আমি জাস্ট এখানে লিখছি রাফ হিসেবে, আপনারা ম্যাথে অবশ্যই এটা ইনক্লুডেড করবে না, বোঝানোর খাতিরে আমি লিখছি যে আমরা একটা ফরম্যাট সম্পর্কে কিন্তু জেনে এসেছি, ভোল্টেজের ভিএম কস ওমেগা টি প্লাস থিটা, এরকম একটা ফরম্যাট, আমরা জেনারেল ফরম্যাট কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এটা এক্সপ্লেইন করে এসেছি। সো এইটার সাথে যদি জাস্ট আপনারা কম্পেয়ার করেন তাহলে কিন্তু ইজিলি আপনারা বুঝতে পারছেন যে এখানে ওমেগা যে অংশটা সেটা আসলে কোনটা, ওমেগা আমাদের এটার জন্য 4, রাইট? এই ভ্যালুটা আমাদের লাগবে। এবং আমরা কখনোই আসলে এই ফরম্যাটে করতে পারি না, আমাদের ফেজর রিপ্রেজেন্টেশনটা দরকার হয়। সো আমরা যদি এটার ফেজর রিপ্রেজেন্টেশন করতে চাই তাহলে আমরা বলতে পারি অতএব ফেজর ফর্ম বা ফরম্যাট বলতে পারেন আপনারা, যে এটাকে ভিএস ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট এই যে ভিএম যেটা ছিল এটা সামনে থাকে এবং অ্যাঙ্গেলটা আমাদের কি হয়, এই যে প্লাস থিটা। এখন এখানে ওমেগা টি প্লাস থিটা কি কিছু আছে, নাই তো, তার মানে প্লাস 0 ডিগ্রি আছে। সো আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি 0 ডিগ্রি, এত ভোল্ট। সো ফেজর রিপ্রেজেন্টেশনে যখন এসে গেল তখন আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে ভিটা যেটা, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। সো আমাদের যদি ভি অফ টি আই অফ টি বের করতে হয় তাহলে আমাদের আর বা ইম্পিডেন্সটা দরকার, তাই তো? আমাদের হচ্ছে বাধাটাকেও জানতে হবে। তাহলে আপনারা একটু দেখেন যে এই যে সার্কিটটা এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা হচ্ছে 5 ওহম, এবং আরেকটা কিন্তু ক্যাপাসিটর রয়েছে যেটা হচ্ছে 0.1 ফ্যারাডে। ওকে, ক্যাপাসিটর একক হচ্ছে ফ্যারাডে। এবার আমাদের এই দুটোই কিন্তু বাধা, আমরা এসি সিগন্যালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সকেও বাধা বলছি
ক্যাপাসিটরেরও একটা বাধা থাকবে এবং ইন্ডাক্টরের ক্ষেত্রেও একটা বাধা থাকবে। ইন্ডাক্টর যেহেতু এখানে নেই, সো ওটা নিয়ে আমরা কথা বলছি না। সো আমাদের এখন মেইনলি হচ্ছে ইম্পিডেন্সটা বের করতে হবে, তাই তো? টোটাল যে ইম্পিডেন্সটা, তাহলে আমরা একটু লিখি যে দ্য ইম্পিডেন্স ইজ, যেটাকে আমরা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করে থাকি। এই ইম্পিডেন্সটা আসলে কি দেখেন তো, আমাদের রেজিস্টরটা যেটা আছে এটা তো আমাদের যে ক্যাপাসিটর সেটার সাথে সিরিজে কানেক্টেড, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি এটা সিরিজে বা সমান্তরালে। সো 5 এটা হচ্ছে আমাদের রেজিস্টরের ভ্যালু, এটা তো আমরা নিচ্ছি। এটার সাথে এক্সট্রা ভাবে আমাকে কি নিতে হবে, এই ক্যাপাসিটরের যে বাধাটা সেটাও নিতে হবে। সো ক্যাপাসিটরের আমরা কিন্তু একটু আগে সূত্র দেখে এসেছি যে এটার ইম্পিডেন্সের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই জে ওমেগা সি। এটা হচ্ছে এটার নর্মাল ফর্মুলা। সো এখন এখান থেকে যদি আমরা এটাকে সলভ করতে চাই, আমরা 5 তো 5 এর মতো রেজিস্ট্যান্সটা লিখে ফেললাম, বাট 1 ডিভাইডেড বাই জে এর ভ্যালু তো আসবে না। যে আমাদের ইমাজিনারি পার্ট বলতে বোঝানো হয়, বোঝানোর জন্য হচ্ছে যে ইউজ করা হয় যে এটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, রাইট? আর ওমেগা যেটা, এটার ভ্যালুটা কিন্তু আমরা একটু আগে বের করে রেখেছি। এই যে দেখেন আপনারা, এই যে ওমেগা ইজ ইকুয়াল টু 4 আমরা বের করে রেখেছিলাম। ওই ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এবং আমাদের সি যেটা, অর্থাৎ ক্যাপাসিট্যান্স যেটা, এটা হচ্ছে 0.1 ফ্যারাড, এটা বলা ছিল। সো আমরা জাস্ট এটা বসিয়ে দিচ্ছি। ওয়েল, সো এই অংশটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনটা আসলে কেমন হবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে অনেকের মাথায় যে এটা আসলে কিভাবে আমরা করব। যেহেতু এখানে হচ্ছে একটা রিয়েল পার্টের সাথে আমাদের এই অংশটাতে একটা আহ, হরে হচ্ছে ইমাজিনারি পোর্শন একটা জে রয়েছে। সো এই অপারেশনটা কিন্তু আমরা হচ্ছে নর্মাল ওয়েতে এটা করতে পারবো না। আচ্ছা, নর্মাল ওয়েতে করতে না পারলে তাহলে কিভাবে করতে হবে? আমাদের সিম্পলি কি করতে হবে, 5 আর জে যদি আসলে নিচে থাকে, কখনো যদি ইমাজিনারি পোর্শনটা নিচে থাকে, এটাকে আমরা উপরে নিতে পারি জাস্ট সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়ার মাধ্যমে। ওয়েল, সো আমরা আগে হচ্ছে ক্যালকুলেশনটা করে নিই, পরে আমরা এই কাজটা করব। এখানে হচ্ছে 0.1 এর সাথে যখন আমরা 4টাকে গুণ গুণ করব, তখন আসলে আমাদের এটা 0.4 চলে আসবে, তাই তো? এখন যে ব্যাপারটা আমি বলছিলাম যে ইমাজিনারি পোর্শনটা যদি নিচে থাকে, হরে থাকে, এটাকে আমরা উপরে নিতে পারি, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। সো মাইনাস চিহ্নটা আমরা দিয়ে নিলাম এবং আমাদের যেটাকে আমরা উপরে নিয়ে আসলাম। আর 1/0.4 করলে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব 2.5। আমাদের ইম্পিডেন্সের এককটা ছিল ওহম। সো আমরা জাস্ট লিখে দিলাম ইউনিটটা। ওকে, ফাইন। সো আমাদের এই ম্যাথটা, মানে এই পোর্শনটুকু অ্যাটলিস্ট ইম্পিডেন্স বের করাটা ডান। এবার আমরা কি জানি যে আমাদের যে কারেন্ট, আমরা কিভাবে আসলে কারেন্ট বের করি? আমরা এই সাইডে একটা নোট দেখি যে আমরা ওহমের সূত্র থেকে জানি কারেন্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, তাই তো? এখন আর এর পরিবর্তেই তো আমরা এখানে হচ্ছে জেড ইউজ করছি, ঠিক কি না? তার মানে ভি বাই জেড এটি হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে আমরা এখন ডিরেক্ট লিখি যে অতএব কারেন্ট, যেটাকে আমরা হচ্ছে আই দ্বারা প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে আমাদের ভি বাই কত, জেড। বাট আমরা এখানে ভিএস দ্বারা প্রকাশ করছি। এটা প্রকাশ আসলে নিজেদের উপর, যে কোনো কিছু দিয়ে আপনি প্রকাশ করতে পারেন, ভি দ্বারা করতে পারেন, ভিএস দ্বারা করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ওয়েল, এবার ভিএসটা আসলে কত, আমরা কিন্তু উপরে এটাকে হচ্ছে ফেজর ফরম্যাটে নিয়ে রেখেছি 10 আর হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? সো আমরা জাস্ট এটা বসিয়ে দিচ্ছি এবং আমাদের যে জেড, যেটা আমরা মাত্র বের করলাম, এই জেড এর ভ্যালুটা কত বের করলাম, এটা হচ্ছে 5 মাইনাস জে ইন্টু 2.5, রাইট? এখন কথা হচ্ছে যে উপরে হচ্ছে একটা ফেজর ফরম্যাটে কিছু একটা আছে, নিচে হচ্ছে একটা ইমেজিনারি পোর্শনও কিন্তু আছে। এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, একটা রিয়েল পোর্শন আছে, রিয়েল পার্ট আছে, একটা ইমেজিনারি পার্ট আছে। সো যখনই এরকম ইমেজিনারি পার্ট আমাদের নিচে থাকবে, হরে থাকবে, তখন আসলে আমরা এটাকে ভাগ করতে পারবো না কোনোভাবে। এটা ভাগ করার ওয়ে কি, যে আমাদের এর কনজুগেট সংখ্যা দ্বারা, ইমেজিনারি পার্টটা ঠিক কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করে দিতে হবে। তার মানে এই যে 10 0 ডিগ্রি, ওটা লেখার তো দরকার নেই। কনজুগেট মানে হচ্ছে এখানে 5 মাইনাস জে ইন্টু 2.5 ছিল, এবার জাস্ট 5 প্লাস করে দিব। এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে। ওকে, সো আমরা জাস্ট কি করব, এই কনজুগেট চিহ্ন দ্বারা উপরে নিচে বোথ সাইডই হচ্ছে গুণ করে দিব। এখানে ফার্স্টে হচ্ছে যেটা ছিল সেটা তো লিখে ফেলবো, তার সাথে এক্সট্রা করে হচ্ছে কনজুগেট চিহ্ন দ্বারা হচ্ছে আমরা গুণ করে দিব। এটা তো আগেই ছিল, এখন এই যে 5 প্লাস জে ইন্টু 2.5, অর্থাৎ উপরে নিচে এর কনজুগেট দ্বারা গুণ করে দিলাম। সো আলটিমেটলি ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ উপরেও গুণ করেছি 5 প্লাস জে ইন্টু 2.5, নিচেও কিন্তু এই গুণটা করেছি। সো এখন যদি আমরা এইখান থেকে ক্যালকুলেশনটা করি, তাহলে হচ্ছে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব যে কি হচ্ছে আমাদের। মেইনলি এখানে হচ্ছে 10 ইন্টু 5। সো এখান থেকে কোনো একটা ভ্যালু পাবো। তার আগে নিচের অংশটুকু আমরা একটু করার ট্রাই করি, যে এটা হচ্ছে একটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ে গিয়েছে, রাইট? সো আমরা জাস্ট একটু লিখতে পারি যে এটা হচ্ছে এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার, রাইট? সো বি স্কোয়ারটা কি হবে? জে 2.5 এই পুরাটার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, ফাইন। আর উপরে কি আসছে? উপরে হচ্ছে আমরা 5 দ্বারা যখনই হচ্ছে 10কে গুণ করছি এটা হচ্ছে 50 হয়ে যাচ্ছে, প্লাস আমরা যখন জে দ্বারা এটাকে গুণ করছি তখন হচ্ছে আমাদের 25 জে পাচ্ছি, রাইট? ওয়েল, এবার নিচের এই পোর্শনটা তো 25, 5 5 25, এটাতে কোনো প্রবলেম নেই, বাট এখানে আমরা জে এর ভ্যালুটা কি জানি? আমাদের কি কনসেপ্টটা ক্লিয়ার? জে এর ভ্যালু হচ্ছে √(-1). এখন এই জে এর উপর একটা স্কোয়ার, জে এর উপরে স্কোয়ার, 2.5 এর উপরে স্কোয়ার, রাইট? সো জে এর উপর যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ জে স্কোয়ার করি, তাহলে √(-1) পুরোটার উপর স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গিয়ে এটার ভ্যালুটা আমি পাচ্ছি -1। তার মানে এখানে আমি একটা মাইনাস চিহ্ন পাচ্ছি, -1 বলেন বা 1 তো লেখার দরকার নেই, মাইনাস চিহ্ন পাচ্ছি। আর 2.5কে যখন আমি হচ্ছে স্কোয়ার করছি তখন আমি এখান থেকে কোন ভ্যালুটা পাচ্ছি? আমরা জাস্ট ক্যালকুলেটরে করে দিই, 2.5 এটাকে হচ্ছে আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 6.25 পাচ্ছি। তাহলে এই যে 6.25 লিখে দিলাম। এবার যখন আমরা এটাকে সলভ করব, 25 মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই তো? সো এখান থেকে আমরা 6.25 এবং ফাইনালি 25 প্লাস 6.25 এটা পাচ্ছি 31.25, 31.25 এটা হচ্ছে রেজাল্ট পাচ্ছি, তাই তো? আচ্ছা, সো নিচের যে পোর্শনটা এখান থেকে কিন্তু আমরা পেলাম কত? 31.25। সো এই ভ্যালুটা যদি আমরা এখন এখানে বসিয়ে দিই, যে এই ক্যালকুলেশনটা আমরা জাস্ট নিচে করে ফেললাম, এখন উপরের যে পোর্শনটা এটা হচ্ছে আমরা স্কিপ করেছি, এটা জাস্ট একটু লিখে দিই যে 50 প্লাস হচ্ছে 25 যে এটা ছিল, সেম ভাবে এই অংশটার উপরেও এই 50 প্লাস হচ্ছে 25 যে অংশটা ছিল, এবং আমাদের লাস্টের যে 31.25 পেয়েছি সেইটার উপরেও কিন্তু এই অংশটা ছিল, যে এটা হচ্ছে নিচে 31.25, তার উপরে কিন্তু 50 প্লাস 25 যে অংশটা ছিল। এখন সিম্পলি আমরা করব কি, এই সংখ্যাটা দিয়ে রিয়েল পোর্শনটাকেও ভাগ করব, ইমাজিনারি পোর্শনটাকেও ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা যদি 50কে 31.25 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 1.6, রাইট? 1.6। এবং এই ইমাজিনারি পোর্শনটা অর্থাৎ 25কে যদি হচ্ছে আমরা ভাগ করি এই 31.25 দ্বারা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 0.8, এবং যেটা আমাদের জে এর মতোই থেকে যাবে। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি আমাদের যে ডিজায়ার্ড অ্যান্সারটা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 1.6 প্লাস 0.8 জে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে আসলো, তাই তো? এখন এই রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটা থেকে আমাদেরকে অবশ্যই কিসে নিতে হবে? আমাদেরকে কিন্তু এটাকে ফেজর ফরম্যাটে নিতে হবে, তাই তো? সো এখন এটাকে আমরা ওই যে পোলার যে ফরম্যাটটা সেটাতে নিব। কিভাবে নিব? এখান থেকে ডিরেক্ট আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে জাস্ট আমি এখানে যাচ্ছি, যে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, সো আর থিটা ফরম্যাটে নিতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা জাস্ট এখানে লিখে দিচ্ছি, আর ইজ ইকুয়াল টু √(x² প্লাস y²), তাই তো? তাহলে এক্স হচ্ছে এখানে 1.6 এবং ওয়াই হচ্ছে 0.8। তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালুটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি, যে 1.6² প্লাস 0.8² এটাকে √ওভার করে দিলে আমরা আর এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। আমি জাস্ট আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে ডিরেক্ট বসাচ্ছি, 1.789 এরকম একটা কিছু পাবো। এবং আমাদের এখানে একটা থিটা দরকার, সো থিটার ভ্যালুটাও আমরা কিভাবে বের করি? আমরা কিন্তু জানি যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan ইনভার্স y বাই এক্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? সো এখানে y এর ভ্যালু কত? আমরা জাস্ট ভ্যালুটা এখানে বসিয়ে দেব ক্যালকুলেটরে, যে y এর ভ্যালু হচ্ছে আমাদের 0.8 এবং x এর ভ্যালু হচ্ছে আমাদের 1.6। এই ক্যালকুলেশনটা করলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেই রেজাল্টটা হচ্ছে 26 পয়েন্ট হচ্ছে আমাদের 57 ডিগ্রি। সো এই যে আমি কিন্তু অলরেডি কিন্তু আমরা হচ্ছে আই, যেটা আমাদের যে কারেন্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এত অ্যাম্পিয়ার। এখন সিম্পলি আমাদের যেহেতু এটা সাইনোসয়েডাল ফর্মে ছিল, আমাদের হচ্ছে টাইম ডোমেনে নিতে বলেছে আই অফ টি, দেখেন টাইম ডোমেনে নিতে বলেছে, সো আমরা জাস্ট এটাকে এখন টাইম ডোমেনে কনভার্ট করে দিব। অতএব আমরা এখানে বলতে পারি যে ইন টাইম ডোমেইন আমরা বলতে পারি যে আই অফ টি যেটা
বা আমরা এটাকে স্মল আইও বলতে পারি, স্মল আই অফ টি যেটা, এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের আইএম, তাহলে এটাকে অবশ্যই সামনে লিখতে হবে 7 8 9। এটা আমি প্রিভিয়াস লেকচারটাতে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে এটা আসলে কিভাবে কনভার্ট করতে হয়, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। সো ওটা জাস্ট কজ ওমেগা টি যে অংশটা থাকে সেই অংশটা বসবে, কিন্তু আমাদের এখানে ওমেগার ভ্যালুটা কিন্তু আমরা আগে থেকে জানি। কত ওমেগার ভ্যালুটা একদম ফার্স্টে বের করে রেখেছিলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু কত 4, এই যে সেইটা আমরা এখানে বসিয়ে দিব যে ওমেগা তার সাথে হচ্ছে টি, তাই না? সো এই যে টি প্লাস আমাদের এই অ্যাঙ্গেলটা বসাতে হয় 26.57 ডিগ্রি। আই যেহেতু কারেন্ট ছিল, সো এটার একক অবশ্যই কি হবে, এককটা হবে হচ্ছে অ্যাম্পিয়ার। সো আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি অ্যাম্পিয়ার। ওকে, এটা স্মল আই। সো আমাদের যে আই অফ টি এটা বের করা ডান। এবার আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা কি, সেটা হচ্ছে যে ভি অফ টি আমাদেরকে বের করতে হবে, তাই তো? সো ভি অফ টিটা কিভাবে বের করবো, আমি জাস্ট এখানে দেখাচ্ছি ভি অফ টি বের করার প্রসেসটা। ভি অফ টি বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরটা বের করতে হবে। এই যে ক্যাপাসিটর, এখানেই হচ্ছে ভিটা দেওয়া আছে, তাই তো? সো এই ক্যাপাসিটরের মধ্যেই হচ্ছে ভোল্টেজ, তাহলে আমরা একটু লিখে ফেলি যে দ্য ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, সেটা কি হবে, সেটা হবে যে সেম ভাবে ভি, ভি দ্বারা ভোল্টেজ প্রকাশ করা হয়। সো ভি, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ওহমের সূত্র থেকে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো? সো আমরা আইটাকে তো নিচ্ছি আই এর মতোই, বাট আই আর এর পরিবর্তে আমরা যেহেতু এখানে ইম্পিডেন্স ইউজ করছি, সো ক্যাপাসিটরের ক্ষেত্রে এটাকে জেড সি দ্বারা প্রকাশ করলাম, ইম্পিডেন্স অফ ক্যাপাসিটর। ওকে, সো এটার ফর্মুলাটা কিন্তু আমরা জানি। এটার ফর্মুলা কি, যে ক্যাপাসিটর যখনই থাকে তখন এটা হয়ে যায় 1 বাই জে ওমেগা সি, তার সাথে একটা আই গুণ আকারে ছিল, আইটাকে আমরা রাখলাম। এবার জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। আমরা একটু আগেই কিন্তু বের করে রেখেছি যে আমাদের আই এর যে ভ্যালুটা, এই যে আমরা আই এর যে ফেজর ভ্যালুটা, এটাই জাস্ট এখানে বসিয়ে দিতে পারি, কিন্তু উপরে আই আছে। সো আই এর জায়গায় জাস্ট আমরা বসিয়ে দিচ্ছি 1.789 আর হচ্ছে আমাদের 26.57 ডিগ্রি বসিয়ে দিলাম। আর নিচে কি আছে, নিচে হচ্ছে একটা জে, যেটা ইমাজিনারি পোর্শন বোঝাতে ব্যবহার করা হচ্ছে, এবং ওমেগার ভ্যালুটা আমরা 4 কিন্তু আগেই জানি, বের করে রেখেছি একদম শুরুতে। আর সি এর বা ইম্পিডেন্সের ভ্যালুটা 0.1, এটা আমাদের প্রোভাইডেড করা ছিল 0.1, আমরা জাস্ট বসিয়ে দিলাম। এখন এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কিন্তু একটা একটা কনসেপ্ট আমাদের এখানে জানতে হবে, যে এই যে জে, এটা দ্বারা আসলে কখন কি বোঝায়, যে এই জে এর যে ভ্যালুটা যখন আমরা ফেজর ফরম্যাটে নিই, তখন এই জে দ্বারা আসলে কি বোঝায়, জে দ্বারা বোঝায় 1 × 90 ডিগ্রি, এটা বোঝায়। সো আমরা জাস্ট এখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারি যে 4 আর 0.1 গুণ করলে তো হচ্ছে 0.4 পাবো, আর জে এর পরিবর্তে এই যে ইন্টু 190 ডিগ্রি আমরা বসিয়ে দিতে পারি। আর উপরে কি আছে, উপরে যা আছে তাই আমরা লিখলাম, এখানে কোনো চেঞ্জেস আমরা আনলাম না। ওকে, এবার দেখেন যে দুটোই কিন্তু একই ফরম্যাটে চলে এসেছে, তাই তো? আর থিটা আর থিটা, তাহলে এরকম যখন থাকে তখন ভাগটা তো ভাগের মতোই হবে, অর্থাৎ আমরা 1 হচ্ছে 789 এটাকে হচ্ছে ভাগ করে দিচ্ছি 0.4 দ্বারা, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4.47, 4.47, অর্থাৎ এই যে রিয়েল পোর্শনটা 1.789, এটাকে 0.4 দ্বারা ভাগ করলাম। এবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে যখন এরকম ভাগ ফরম্যাটে থাকে আর থিটাতে, তখন অ্যাঙ্গেলটা আসলে বিয়োগ হয়ে যায়, তাই তো? এটা তো আমরা জানি, এটা রুলস। যখন গুণ আকারে থাকবে অ্যাঙ্গেল যোগ হয়, আর বিয়োগ আকারে থাকলে, সরি, ভাগ আকারে থাকলে, গুণ আকারে থাকলে হচ্ছে অ্যাঙ্গেলটা যোগ হয়, আর ভাগ আকারে থাকলে অ্যাঙ্গেলটা বিয়োগ হয়। তাহলে 26.57, যেটা এখান থেকে যদি আমরা হচ্ছে 90 ডিগ্রিটা বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব -63.43 ডিগ্রি, এরকম কিছু একটা পেয়ে যাব। তাহলে ইজিলি কিন্তু আমরা এখান থেকে আমাদের ফেজর ফরম্যাটে বা হচ্ছে আমাদের পোলার ফরম্যাটে এই ভিটা কিন্তু পেয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করতে হবে আমাদেরকে কিসে, সাইনোসয়েডাল বা টাইম ডোমেনে। অতএব আমরা লিখি যে ইন ডোমেইন টাইম ডোমেনে করলে আমাদের কি আসবে রেজাল্টটা, টাইম ডোমেনে করলে আমরা হচ্ছে জাস্ট এটাকে সাজিয়ে লিখবো যে ভি, স্মল ভি অফ টি ইজ ইকুয়াল টু 4.47 কস ওমেগার ভ্যালু হচ্ছে 4 টি প্লাস এই যে অ্যাঙ্গেলটা পেলাম এটা। সো প্লাস আমরা এখানে আর দিব না, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সো অ্যাঙ্গেলটা আমরা ডিরেক্ট মাইনাস হিসেবেই এখানে বসিয়ে দিচ্ছি। সো আমাদের অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে -63.43 ডিগ্রি। আর যেহেতু এটা ভোল্টেজ, তাহলে এটার একক হচ্ছে ভোল্ট।
সো আমরা সাকসেসফুলি আমাদের আই অফ টিও বের করে ফেলতে পারলাম, ভি অফ টিও বের করে ফেলতে পারলাম। সো আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে দেখা ট্রাই করবেন, তাহলে আর এলোমেলো হবে না। এবং এই ম্যাথটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটু আপনাদের ক্যালকুলেশনের পার্টটা একটু বোঝার রয়েছে। যেমন অনেকগুলো ক্ষেত্রেই আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো না বুঝলে প্রবলেম হয়ে যাবে। সো কনসেপ্টগুলো খুব ক্লিয়ার রাখতে হবে। জে এর ভ্যালুটা কখন কি নিচ্ছি, জে এর ভ্যালুটা যখন আমরা হচ্ছে ফেজরে নিচ্ছি না তখন হচ্ছে -1 জে এর ভ্যালু, রুট ওভারের ভিতর -1, রুট ওভার -1 এটা জে এর ভ্যালু, স্কোয়ার করলে মাইনাস চলে আসে একটা। আবার যখন ফেজর ফরম্যাটে নিচ্ছি তখন এটা হচ্ছে 1 ইন্টু 90 ডিগ্রি। সো এই ছোট ছোট কিছু বেসিক কনসেপ্ট কিন্তু জানতে হবে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে। সো শুরু থেকে আবার পুরো প্রসেসটা দেখবেন, আপনাদের ওভারঅল বিষয়গুলো খুঁটিনাটি যা যা আছে সব আমি লিখে দেওয়ার ট্রাই করেছি, বোঝানোর ট্রাই করেছি, আলোচনা করার ট্রাই করেছি। আই থিঙ্ক এই ম্যাথটা আপনাদের ক্লিয়ার। এবার আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করছি। আমাদের নেক্সট যে ম্যাথটা, সেই ম্যাথটাতে কি বলছে যে ডিটারমাইন ভি অফ টি অ্যান্ড আই অফ টি। আচ্ছা, এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকবে, একদম সেম ওয়েতেই। জাস্ট হচ্ছে এখানে ক্যাপাসিটরের পরিবর্তে এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। সো সূত্রটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্র উপরে আমি বলে দিয়েছি কি হবে, 1/j⍵c এর জায়গায় জাস্ট j⍵l ইউজ হবে, তাই তো? এখানে আর কোনো 1 বাই ইউজ হবে না। বাকি সব প্রসেস সেম টু সেম থাকবে, একই অ্যাপ্রোচে আপনারা আগাবেন এবং এই ম্যাথটা সলভ করার ট্রাই করবেন। এখানে অ্যান্সারটা আমি দিয়ে রেখেছি, অ্যান্সারটা মিলিয়ে দেখবেন লাস্টে হলো কিনা। এবার হচ্ছে আমরা ইম্পিডেন্স কম্বিনেশনে যাই। এটা হচ্ছে মেইনলি আপনাদের আগেরই পড়া, ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসছেন যে অলওয়েজ আমরা দেখেছি যে যখন একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স থাকতো পাশাপাশি এরকম, তার মানে হচ্ছে এরা সিরিজে কানেক্টেড। তখন সিম্পলি আমরা কি করতাম বলেন তো? আমরা যে এরকম যদি তিনটা রেজিস্ট্যান্স পাশাপাশি সিরিজে থাকতো, সাপোজ এটা একটা হচ্ছে বর্তনী, এখানে হচ্ছে একটা আমরা ব্যাটারি দিয়ে দিলাম কথার কথা। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন আমরা বের করতাম, আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাইতাম, তখন আসলে কি করতাম? তখন জাস্ট সিম্পলি এই রেজিস্ট্যান্সগুলোকে যোগ করে দিতাম, তাই তো? R1 প্লাস R2 প্লাস R3, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যেতাম। তিনটাকে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারতাম। যখন সিরিজে থাকতো তখন আমরা রেজিস্ট্যান্সগুলোকে যোগ করতাম। সেম ওয়েতে এখানেও ইম্পিডেন্সটা আসলে রেজিস্ট্যান্সের মতোই, জাস্ট ইন্ডাক্টর এবং ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকটেন্স হচ্ছে দুটো কনসেপ্ট আমরা নতুন করে অ্যাড করেছি যেগুলো আসলে রেজিস্ট্যান্সের মতোই কাজ করে, বাধা এক প্রকার। সো সেম ভাবে ইম্পিডেন্সের ক্ষেত্রেও আমাদের সিরিজে যদি থাকে বা শ্রেণী বর্তনীতে যদি কানেক্টেড থাকে, শ্রেণীতে থাকলে অবশ্যই তারা যোগ হয়ে যাবে সিম্পলি। এই যে আমরা যখনই জেড কিউ বের করবো, জাস্ট Z1 প্লাস Z2 প্লাস Z3 অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের রোধ বা রেজিস্ট্যান্সে যেমন করতাম সিরিজে থাকলে, জাস্ট যোগ করতাম, সেম কাজটাই এখানেও করব। ওয়েল, আর ভোল্টেজ ডিভাইডার রুল আসলে কি? ভোল্টেজ ডিভাইডার রুলও আমরা পড়ে এসেছি, বাট আপনারা হয়তো বা ভুলে গেছেন। সো জিনিসটা আমি আরেকবার একটু রিক্যাপ করার ট্রাই করছি, যাদের মনে আছে তাদের হচ্ছে রিভিশন হয়ে যাবে। ভোল্টেজ ডিভাইডার রুল আমাদেরকে কি বলে যে যদি এভাবে দুটো রেজিস্ট্যান্স বলেন, এতদিন আপনারা রেজিস্ট্যান্স পড়ে এসেছেন, বাট এখন হচ্ছে আমরা ইম্পিডেন্স দিয়ে বলবো। দুটো ইম্পিডেন্স যদি এরকম পাশাপাশি থাকে, সেক্ষেত্রে কোন ইম্পিডেন্সে বা কোন কম্পোনেন্টসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারি? একটা ফর্মুলার মাধ্যমে। যে সাপোজ কথার কথা আমি চাচ্ছি যে আমাদের এই Z1 ইম্পিডেন্সের মধ্যে হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা বের করতে চাই। তাহলে ভোল্টেজ ড্রপ যেহেতু, তাহলে এটাকে V1 নাম দিলাম। এটা বের করার নিয়ম হচ্ছে যেই ইম্পিডেন্সের মধ্যে বের করতে চাবো সেই ইম্পিডেন্সের ভ্যালুটা উপরে লিখতে হবে, আর ডিভাইডেড বাই হরে থাকবে হচ্ছে যে দুটোর ইম্পিডেন্স রয়েছে তাদের যোগফল, অর্থাৎ Z1 আর একটা রয়েছে কি Z2, তাদের সিম্পল যোগফল। আর তার সাথে ওভারঅল গুণ আকারে থাকবে আমাদের সোর্স থেকে আমরা যে ভোল্টেজটা প্রোভাইড করছি, টোটাল ভোল্টটা সেটা। তাহলে আমরা পেয়ে যাব আমাদের Z1 এর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। সেম ভাবে যদি আমরা এই Z2 এর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে চাইতাম, তাহলে V2 জাস্ট যেটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বের করতে চাচ্ছি সেটাকে উপরে লিখবো, নিচে দুইটার যোগফল দিয়ে দেব এবং তার সাথে সোর্স থেকে যে ভোল্টেজটা আমরা প্রোভাইড করছি সেটা গুণ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকেই বলা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, যে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হচ্ছে, কোন কম্পোনেন্টসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করার ফর্মুলা। ওয়েল, এবার আমরা যদি আরেকটা জিনিস দেখতে চাই যে আসলে প্যারালালি যখন থাকবে, অর্থাৎ সমান্তরালে যখন থাকবে ইম্পিডেন্সগুলো, তখন আসলে কি হয়? সেম টু সেম আমরা রেজিস্ট্যান্সে যা শিখে এসেছি, রেজিস্ট্যান্সে যখন এরকম প্যারালালি কয়েকটা রেজিস্ট্যান্স থাকতো আমাদের বর্তনীতে সংযুক্ত, তখন আমরা কিভাবে এটা আসলে বের করতাম বলেন তো? আমরা কি করতাম? আমরা হচ্ছে সিম্পলি বলতাম যে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1। এটার নাম যদি R1 দেই, এটা যদি আমি R2 দেই, এটা যদি R3 দেই, তাহলে 1/R1 প্লাস 1/R2
প্লাস হচ্ছে 1/R3, তাই তো? এটাই করতাম। সেম টু সেম যখন আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করব, সেম ওয়েতেই আমরা জাস্ট আর এর জায়গায় এখন জেড ইউজ করবো, 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এভাবে হচ্ছে জেড পর্যন্ত যাবে, সেম ফর্মুলা। ওকে ফাইন, এটা আমাদের হয়ে গেল। এবার আরেকটা কনসেপ্ট, যে কারেন্ট ডিভাইডার যে রুলটা, সেটা আসলে কি? একটু আগে ভোল্টেজ ডিভাইডার রুল দেখেছি, এবার কারেন্ট ডিভাইডার রুলটা দেখবো। ভোল্টেজ ডিভাইডার রুলে কি হতো, আমরা যদি একটু মনে করা ট্রাই করি, ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা যেইটার মধ্য দিয়ে ভোল্টেজটা বের করতাম সেই ইম্পিডেন্সটাকে আমরা উপরে লিখতাম, আর নিচে দুইটার যোগফল লিখতাম, তার সাথে গুণ করে দিতাম আমাদের সোর্স থেকে আমরা যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি, তাই তো? কারেন্ট যখন আমরা ডিভাইড করব তখন জাস্ট সূত্রটাতে চেঞ্জ কোথায় জানেন, যে যেটার মধ্যে দিয়ে আমরা কারেন্ট বের করব সেটা না নিয়ে অপোজিট ইম্পিডেন্সটা উপরে নিব, জাস্ট এটুকুই পার্থক্য, আর কোনো চেঞ্জ নাই। যদি আমরা I1 বের করতে চাই, ঠিক আছে, আমরা চাচ্ছি যে Z1 যে ইয়াটা আছে, ইম্পিডেন্সটা আছে, এই Z1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই I1টা বের করতে, সেক্ষেত্রে আমরা I1টার যে ইম্পিডেন্স Z1 এটা উপরে নিতাম যখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ছিল, বাট এখন তা নিব না, এখন অপোজিটটা নিব, এখন Z2 কে উপরে নিব, নিচে সেম ভাবেই Z1 প্লাস Z2 যা ছিল তাই, এবং গুণ আকারে হচ্ছে সোর্স থেকে আমি যে পরিমাণ কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা, জাস্ট চেঞ্জটা হচ্ছে এই জায়গায়, ভোল্টেজ ডিভাইডের সাথে কারেন্ট ডিভাইডার রুলের চেঞ্জটাই শুধু এই জায়গায়। ওয়েল, সো এটা হয়ে গেল। এবার আমরা একটা ম্যাথ সলভ করা ট্রাই করি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে। সো এই ম্যাথটাতে আসলে কি বলছে, এই ম্যাথটাতে বলছে ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, অর্থাৎ এখানে যতগুলো বাধা রয়েছে, ইম্পিডেন্স রয়েছে, সবগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেভাবে আমরা বের করতাম আগে ছোটবেলায়, সো ওই ওয়েতেই হচ্ছে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটাকে বের করতে হবে, এবং অ্যাজিউম করে নিতে বলেছে আমাদের ওমেগা, যেটা ভ্যালুটা হচ্ছে 50 রেডিয়ান পার সেকেন্ড। ওয়েল, চলুন তাহলে এটা কিভাবে সলভ করা যায় একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, একটা ক্যাপাসিটর রয়েছে এখানে, আবার হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আবার এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো সবগুলোকে আমাদেরকে কি করতে হবে, কম্বিনেশন ঘটাতে হবে, এবং সবগুলোকে কনসিডারেশনে এনে আমাদেরকে ফাইনালি একটা ইম্পিডেন্স দাঁড় করাতে হবে, একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দাঁড় করাতে হবে। সো আমরা সলিউশন অ্যাপ্রোচটার দিকে আগাচ্ছি। একদম শুরুতে আমরা দেখি যে আমাদের এখানে হচ্ছে, আমরা যদি বলি যে এই যে শুরুতে হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর পাচ্ছি, তাহলে ক্যাপাসিটরের ইম্পিডেন্সকে আমরা ধরুন কথার কথা Z1 দ্বারা প্রকাশ করছি, এবং এটার ফর্মুলা কিন্তু আমরা জানি কি, যে 1/J⍵C, তাই তো? So এখন J⍵C এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, যেহেতু জাস্ট ইমাজিনারি পার্ট বোঝাতে, এটা তো আসলে কোনো ভ্যালু নেই, বাট ওমেগার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে, এটা কত, 50 রেডিয়ান পার সেকেন্ড। সো 50টা আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, এবং আমাদের যে ক্যাপাসিট্যান্স এটা দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাডে, এই ব্যাপারটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। সো সরি, এটা মাইক্রো না, এটা মিলি ফ্যারাডে। সো এই কনভার্সনগুলোই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে এখানে আসলে ছোট হাতের এম দিল নাকি বড় হাতের এম দিল, নাকি হচ্ছে মাইক্রোর চিহ্নটা কেমন এরকম, তাই তো? এটা যদি দেওয়া থাকতো তাহলে মাইক্রো ফ্যারাডে হতো। সো এই ব্যাপারগুলো কোনটা কি এটা মনে রাখতে হবে। ছোট হাতের এম যদি থাকে এটা হচ্ছে মিলি ফ্যারাডে, বড় হাতের এম যদি থাকে এটা হচ্ছে মেগা ফ্যারাডে। সেই ব্যাপারগুলো জানতে হবে। তাহলে এটা হচ্ছে মিলি ফ্যারাডে, তাই তো? সো এইখান থেকে আমাদেরকে ফ্যারাডেতে অবশ্যই নিয়ে কনভার্ট করে দেন হচ্ছে কাজটা করতে হবে। সো সিম্পলি আমাদের এখানে 2 দেওয়া ছিল, আমরা এটার সাথে হচ্ছে 10⁻³ গুণ দিয়ে দিলাম, যাতে আমাদের এটা ফ্যারাডেতে চলে যায়। ওকে ফাইন। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটা কত পাবো। যেমন এখানে হচ্ছে কি বলা ছিল, যে এখানে নিচের যে পোর্শনটা এটা হচ্ছে জে, মানে এটা হচ্ছে ইমেজিনারি পোর্শন, তাই তো? সো এই ক্যালকুলেশনটা জাস্ট আমরা একটু করে ফেলি, যে 50 ইন্টু 2 100 অ্যান্ড 100, এবং এটার সাথে হচ্ছে ভাগ অবস্থায় আছে 1000, তাহলে আমরা কি পাচ্ছি এখানে আলটিমেটলি হচ্ছে 10 পাবো, তাই তো? নিচে একটা উপরে গেলে হচ্ছে এটা 10 হয়ে যাবে, বাট আমরা দেখেছি যে ইমাজিনারি পোর্শনটা যদি হরে থাকে তাহলে এটাকে আমরা লবে কিভাবে নিতে পারি, জাস্ট একটা মাইনাস চিহ্ন সামনে চলে আসে, সো -10 ওহম এরকম কিছু একটা পাচ্ছি, রাইট? সো এর ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা পেলাম কিসের জন্য, এই যে ক্যাপাসিটরটা, এটার জন্য ইম্পিডেন্স পেয়ে গেলাম। ফাইন, এবার আমরা একটা কাজ করি। এবার আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে দুটো, একটা রেজিস্ট্যান্স এবং একটা ক্যাপাসিটর, এরা কিন্তু সিরিজে রয়েছে নিজেদের মধ্যে, তাই তো? পাশাপাশি যেহেতু সিরিজে অবশ্যই, তাহলে এইবার আমরা এটা একটু বের করার ট্রাই করি, এবং এটাকে আমরা Z2 দ্বারা প্রকাশ করছি। নর্মালি হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যেটার ভ্যালু হচ্ছে 3, তাহলে ইজিলি আমরা কিন্তু এখানে বলতে পারি যে এটা প্লাস হয়ে যাবে 3 প্লাস, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে ফর্মুলাটা কি হয়। সো জাস্ট আমরা ওই ক্যাপাসিটরের ফর্মুলাটা ইউজ করছি, যে 1 বাই হচ্ছে আমাদের J⍵C,
এখন এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই 1/j। ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের কোশ্চেনে প্রোভাইডেড ছিল 50 এবং আমাদের সি এর ভ্যালুটা 10 মিলিফ্যারাড, এটার ক্ষেত্রেও মিলিফ্যারাডে। সো এখানেও আমাদের 10⁻³ গুণ করে ফ্যারাডেতে কনভার্ট করে নিতে হবে। সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখান থেকে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই ক্যালকুলেশনটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, যে এই 3টা কিন্তু ফার্স্টে রেখে দিলাম এবং এর নিচের এই ক্যালকুলেশনটা করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেইটা আসলে হুবহু কিন্তু বসবে না, কারণ এই যেটা নিচে আছে এটা যদি আমরা উপরে নিই তাহলে কিন্তু এখানে একটা মাইনাস চলে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভুল করলে চলবে না। সো একটা মাইনাস সামনে চলে আসবে এবং দেন হচ্ছে আমরা এখান থেকে কনভার্ট করে নিতে পারি যে কত হবে এখানে 50 আর 10 হচ্ছে 500, দেন এটা হচ্ছে 1000, তাহলে হচ্ছে আমরা 2 পাবো, রাইট? সো আমরা জাস্ট বসাচ্ছি -2j। যেটা যেহেতু আমরা নিচ থেকে উপরে নিয়েছি এই জন্য মাইনাস চিহ্নটা কিন্তু চলে এসেছে। ওকে, সো এই এত হচ্ছে ওহম, এটা হচ্ছে আমরা পাচ্ছি এই অংশটুকু অ্যানালাইসিস করার মাধ্যমে। সো এটাকে আমরা Z1 বলছিলাম, এটাকে আমরা Z2 দ্বারা রিপ্রেজেন্ট করেছি। ওয়েল, এই অংশটুকু আমাদের হয়ে গেল। এবার আর একটা অংশ কিন্তু বাদ আছে, সেটা কোনটা দেখেন তো, এই যে এইটা এবং হচ্ছে এইটা, রাইট? বা একসাথে কম্বাইন অবস্থায় এটা বলতে পারি, এটাও কিন্তু সিরিজে রয়েছে, এরা পাশাপাশি। সো একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্ট্যান্স এরা সিরিজে রয়েছে। সো আমরা এটাকে একটা নতুন নাম দেই, যে কথার কথা এটাকে হচ্ছে আমরা J3 দ্বারা প্রকাশ করতে পারি। সো আবার অন্য কিছু দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা হচ্ছে এটা নতুন একটা নাম দেই, সাপোজ কথার কথা ইন্ডাক্টর যেহেতু আছে সো এটাকে ইন নাম দিতে পারি। তো সেক্ষেত্রে আসলে এখানে আমরা কি অপারেশন করতে পারি দেখেন তো। আমরা হচ্ছে এই যে এই দুটো, হ্যাঁ, এটা আমরা J3 দ্বারাই প্রকাশ করি, যেহেতু আমরা 1 আগে ইউজ করেছি সো 3 ইউজ করাটাই বেটার হবে। সো J3 দ্বারা প্রকাশ করি, আমরা দেখছি যে এই যে ইন্ডাক্টর 0.2 আর হচ্ছে 8 যেটা হচ্ছে আমাদের রেজিস্টার, এই দুটো নিজেদের মধ্যে কিন্তু সিরিজে রয়েছে। সো সিম্পলি কিন্তু আমরা এই দুটো কি করে নিতে পারি, যোগ করে নিতে পারি। সো যোগটা কিভাবে করব, 8 যেটা এটা রেজিস্ট্যান্স, এটা সিম্পলি যোগ হয়ে যাবে। বাট আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখে এসেছিলাম, সেটা কি, J⍵L। সো এই ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে। আমরা জে এর ভ্যালু তো বসাবো না, ওমেগার ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 50, আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি এবং এল যেটা এটা আমাদেরকে 0.2 হেনরি এটা প্রোভাইডেড রয়েছে। সো জাস্ট আমরা এটা বসিয়ে দিলাম এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8 প্লাস হচ্ছে আমাদের কত পাচ্ছি, 8 প্লাস 10j পাচ্ছি, বা J10, যেটা আগেও লেখা যায় পরেও লেখা যায়, এটা আপনাদের ইচ্ছে। ওকে, সো এই অংশটা হচ্ছে আমরা পাচ্ছি এই দুটো কম্পোনেন্টসকে ইকুইভ্যালেন্ট করার মাধ্যমে, তাই তো? তাহলে এখন আমি যদি একটা রাফ ফিগার আর্ট করি তাহলে আমরা আসলে মেইনলি কি কি করেছি, এই যে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এই দুটোকে কিন্তু একটা ইম্পিডেন্সে কনভার্ট করে দিয়েছি, আবার সেম ভাবে এখানেও একটা ইম্পিডেন্সে কনভার্ট করে দিয়েছি, এই দুটোকে মিলে ব্যাপারটা আসলে এখন অনেকটা এরকম রয়েছে। তাহলে এখন একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই দুটো কিন্তু নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। আবার এই দুটোকে যদি আমি প্যারালালি করে ফেলি তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা কিন্তু আবার এটার সাথে সিরিজে কানেক্টেড হবে। সো এই ব্যাপারটা এখন আমরা করব, যে এই দুটো যেহেতু প্যারালালি এবং এই দুটো প্যারালালি Z1 এর সাথে কি সিরিজে। সো এই জিনিসটা আমরা ডিরেক্টলি একটু লিখে ফেলছি, যে আমাদের যে মেইনলি আমরা যে ইকুইভ্যালেন্টটা বের করছি সেটা আসলে কি হবে, সেটা আসলে হবে আমাদের যে ওয়ানটা, এটা সিরিজে যেহেতু যোগ দিচ্ছি, আর এই দুইটা নিজেদের মধ্যে কিসে প্যারালালি, তার মানে এই যে J2 এবং যে J3 এরা দুইজন নিজেদের মধ্যে প্যারালালি। ফাইন, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখন একটু করি। যে ওয়ানের যে ভ্যালুটা সেটা আমরা -J10 এটা আগেই পেয়ে গেছে, এটা প্লাস দিয়ে রাখলাম। আর এই যে J2 এবং J3 এদের মধ্যে হচ্ছে আমাদের প্যারালালি কানেক্টেড থাকলে আসলে কি হয়, একটা সিম্পল ছোট শর্টকাট রয়েছে, এই ব্যাপারটা আপনাদের জানা উচিত। যে আমরা উপরে দেখে এসেছিলাম যে যখন আমাদের প্যারালালি কোনো ইম্পিডেন্স বলেন কিংবা রেজিস্ট্যান্স বলেন সেগুলো থাকে তখন আমরা হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করি, তাই তো? কিন্তু যদি জাস্ট দুটো, তিনটে হলে হবে না, জাস্ট দুটো রেজিস্ট্যান্স বা দুটো ইম্পিডেন্স যখন প্যারালালি থাকে তখন সিম্পলি আমরা তার ইকুইভ্যালেন্টটা বের করে ফেলতে পারি কিভাবে, গুণফল বাই যোগফল দিয়ে। অর্থাৎ দুটো যদি থাকতো, জাস্ট এটা সাপোজ নাই, জাস্ট R1 এবং R2 আছে, তখন আমরা বলতে পারতাম যে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা একটা শর্টকাট যখন দুটো জাস্ট প্যারালালি থাকে। সো সেম ভাবে এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে Z1 এবং Z2 দুটো কম্পোনেন্টই কিন্তু। সো এখন আমরা এই ইজিলি হচ্ছে গুণফল বাই যোগফলের যে শর্টকাটে ইউজ করতে পারবো। সো Z2 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 3 - 2j
এবং আমাদের যে 3 এর যে ভ্যালুটা এটা হচ্ছে 8 প্লাস 10 জে, আমরা জাস্ট বসিয়ে দিলাম গুণফল ডিভাইডেড বাই নিচে যোগফল হবে। সো 8 আর 3 যোগ করলে 11, আর 8 আর 2 যেহেতু মাইনাস এটা, সো এটা হয়ে যাবে 8 জে। জাস্ট আমরা এটা ইউজ করে ফেললাম। এবার এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। সো এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের হচ্ছে গুণ করতে হবে। সো এই ক্যালকুলেশনটা আমি ভেঙে ভেঙে করে এখানে দেখাচ্ছি মেইনলি আসলে কি হয়। মেইনলি আমাদের এই 3 এর সাথে একবার 8 এর গুণ হয়, 3 8 24 পাই আমরা। আবার সেম ভাবে এই 3 এর সাথে আমাদের এই 10 এর গুণ হয়, তাহলে আমরা কি পাচ্ছি প্লাস, এখান থেকে কি পাচ্ছি আমরা হচ্ছে 30 জে পাচ্ছি। আবার সেম ভাবে এই -2 জের সাথে 8 এর গুণ হয়, তাহলে আমরা পাচ্ছি -16 জে। আবার সেম ভাবে এই -2 জের সাথে 10 জে এর গুণ হয়, সেখান থেকে আমরা পাচ্ছি -10 দুগুণ 20, আর জে গুণ করলে হয় জে স্কোয়ার। এখন আপনারা একটু জানেন যে জে এর ভ্যালু আসলে কি, রুট ওভারের ভিতরে -1। তাহলে আমি যদি জে কে স্কোয়ার করে দিই, তার মানে কি রুট ওভারের ভিতরে -1, এটাকে স্কোয়ার করলে আমাদের স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে যাবে এবং -1 হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে পাবো, তাই তো? তার মানে এই যে জে স্কোয়ার এই অংশটার পরিবর্তে আমি একটা -1 বলতে পারি। তাহলে দেখেন তো এই যে -20 আবার -1, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, +20 হয়ে যাবে না এটা? অবশ্যই +20 হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু জাস্ট এখানে থেকে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 20, এই অংশটুকু তো আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, তাই না? এটা তো বাদ। এখানে 20 আর উপরে হচ্ছে 24, তাহলে এই 24 এবং 20 কি যোগ হয়ে যাবে? তাহলে আমরা এখানে যা ছিল তাই লিখে দিলাম এবং এইখানে হচ্ছে লিখছি যে 24 আর 20 যোগ করলে 44 পাচ্ছি। আর এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে 16, 30 জে থেকে 16 জে যদি বাদ চলে যায়, তাহলে এখান থেকে আমরা কিন্তু +14 জে পাচ্ছি। ওকে, আচ্ছা, ডিভাইডেড বাই আমাদের এখানে যা ছিল 11 প্লাস 8 জে, এটাই হচ্ছে আমরা লিখে দিলাম। ওয়েল, এটুকু আমাদের হলো। সামনে আমরা -10 যে যা ছিল সেটা লিখে দিলাম। এবার হচ্ছে আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন করার পালা। সো এই অংশটুকুর ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব দেখেন, নিচে হচ্ছে 11, উপরে হচ্ছে আমাদের 44, তাই তো? আবার সেম ভাবে এখানে হচ্ছে 14 আর নিচে হচ্ছে 8। সো এই ক্যালকুলেশনটাও কিন্তু আমাদের ওই সেম ওয়েতে, আমরা যেটা প্রিভিয়াসে শিখে এসেছি ওই ওয়েতে কিন্তু আমাদের এখানে এই ক্যালকুলেশনটুকু করে ফেলতে হবে। কিভাবে এটা আমরা কিভাবে করতে পারি? 44 আবার হচ্ছে 11, আচ্ছা ফাইন। তাহলে এই ধরনের ক্যালকুলেশন যখন আসবে তখন আসলে এটা কিন্তু আসলে নর্মালি করা পসিবল না। কেন? কারণ ইমাজিনারি পার্ট দ্বারা আমরা ভাগ করতে পারতেছি না। আমরা এই বোথ অংশটা দিয়ে রিয়েল অংশটাকে আবার ইমাজিনারি অংশটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারি না। সো আমাদের কোন জিনিসটা আসলে নিয়ে আসতে হয় এখানে, ওই যে একটা কনজুগেটের একটা টেকনিক আমরা শিখে এসেছিলাম, ওই টেকনিকটা আমাদেরকে এখন ইউজ করতে হবে। কি সেই টেকনিক? যখনই আমরা দেখব যে হরে আমাদের কখনো কমপ্লেক্স নাম্বার আছে এরকম যে ইমাজিনারি পোর্শন যুক্ত, তখন আমাদের সিম্পলি কনজুগেট সংখ্যা দ্বারা, মানে হচ্ছে এখানে 11 প্লাস 8 যে ছিল, আমরা 11 মাইনাস 8 যে দ্বারা জাস্ট উপরে নিচে গুণ করে দিব। আচ্ছা, এই অংশটুকু যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 44 ইন্টু 11, এটা একবার করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? আমি শর্টে জাস্ট এখানে দেখাচ্ছি যে 44কে যখন আমরা 11 দ্বারা গুণ করব, তখন আমরা এখান থেকে পেয়ে যাব 484। আবার এই 44কে যখন আমরা -8 জে দ্বারা গুণ করব, তখন এখান থেকে আমরা পেয়ে যাব -352 জে। ওয়েল, আবার সেম ভাবে যখন আমরা হচ্ছে 14 জে দ্বারা 11কে গুণ করব, তখন আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 154 জে। আবার যখন আমরা 14 জে দ্বারা -8 জে কে গুণ করব, তখন আমরা পেয়ে যাব -112 জে স্কোয়ার। এখন এই জে স্কোয়ারের পরিবর্তে আমরা -1 বসাতে পারি, একটু আগে আমি দেখালাম। সো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এখান থেকে আমরা মেইনলি 112 পাচ্ছি, তাই না? সো এই অংশটুকু বাদ জাস্ট 112 পাচ্ছি। এখন দেখেন এই যে 112 আর উপরে ছিল হচ্ছে 484, তাহলে 112 আর 484 যদি আমি যোগ করি, তাহলে ফাইনালি আমি এখানে কি পাচ্ছি? 596 পাচ্ছি, তাই তো? আচ্ছা, আর যে অংশটুকু থেকে কি পাচ্ছি? 352 আর এখানে হচ্ছে 154, এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি? আমরা -198 পাচ্ছি। সো যে কত? -198, এই অংশটুকুই কিন্তু পাচ্ছি। আবার সেম ভাবে নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু সেম ভাবে হচ্ছে আমাদের অপারেশনটা করতে হবে। সো নিচে আপনারা সেম অপারেশনটা করবেন, করার পর ফাইনালি ভাগ করে দিলে আমরা যে আমাদের ডিজায়ার্ড যে অ্যান্সারটা সেটা কিন্তু পেয়ে যাব। সো এই অংশটুকু আপনারা নিজ দায়িত্বে করে নিতে পারেন, অথবা আমিও যদি করে দিই তাহলে ব্যাপারটা আসলে কেমন আসে, যে এখানে হচ্ছে 11 গুণ করলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা করে দিচ্ছি, 11 গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি
121, তাই তো? ওকে, সো 121 এবং আমরা 11 দ্বারা হচ্ছে মাইনাস এটাকে গুণ করলে হচ্ছে 8 11 88, সো মাইনাস 88 জে এটা পাচ্ছি। আবার সেম ভাবে 8 দ্বারা 11কে গুণ করলে কত পাচ্ছি? 88 জে পাচ্ছি। আবার সেম ভাবে মাইনাস সরি 8 জে দ্বারা মাইনাস 8 কে গুণ করলে 8 8 হচ্ছে 64, সামনে একটা মাইনাস কিন্তু জে স্কোয়ার হয়ে যাবে, সো এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 121 এবং হচ্ছে আমাদের 64 এটা হচ্ছে আমাদের যোগ হয়ে যাচ্ছে, তাই তো? সেখান থেকে আমরা 185 পাচ্ছি, রাইট? 185 পাচ্ছি এবং এখানে কত পাচ্ছি? যে এটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, দেখেন মাইনাস 88 জে আবার প্লাস 88 জে, তাহলে এখানে কিন্তু আর কিছু থাকছে না, ইমাজিনারি পোর্শনটা কিন্তু আমাদের গায়েব হয়ে যাচ্ছে। এবার সিম্পলি যদি আমরা এই অংশটুকুকে ক্যালকুলেশন করি, অর্থাৎ আমাদের এখানে ভাগ করে দিই, অর্থাৎ 596কে একবার হচ্ছে 185 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমরা যে রিয়েল অংশটুকু সেই রিয়েল অংশটুকু পেয়ে যাব। সেটা কত পাচ্ছি আমরা জাস্ট একটু ক্যালকুলেশনটা করে ফেলি যে 596 ডিভাইডেড বাই হচ্ছে 185, তাহলে হচ্ছে 3 পয়েন্ট সামথিং পাচ্ছি। সামনে যেটা ছিল এটা জাস্ট লিখে দিলাম এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে 3.22। আবার ইমেজিনারি পোর্শনটাও সেম ভাবে 198কে 185 দ্বারা ভাগ করব আমরা, 198 ডিভাইডেড বাই হচ্ছে 185, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1.07। ওকে, সো 1.07 এটা হচ্ছে জে। সো এরকম কিছু একটা আমরা পাচ্ছি। এবার জাস্ট এই ক্যালকুলেশনটুকু করে দিই যে আমাদের যে রিয়েল পার্টটুকু সেটা হচ্ছে 3.22 আর ইমাজিনারি পোর্শনটুকু কি হচ্ছে একটা -10 আর একটা হচ্ছে -1.07। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাচ্ছি যে যেটাকে আমরা সামনেও লিখতে পারি, যেটাকে আমরা পরেও লিখতে পারি, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। সো যেটাকে আমি সামনে যদি লিখি তাহলে মাইনাস কত পাচ্ছি? 11 দশমিক হচ্ছে 11.07 এরকম কিছু একটা পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড টোটাল বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা আমাদেরকে বের করতে হবে। সো সিম্পল ছিল ম্যাথটা, জাস্ট হচ্ছে ইম্পিডেন্সের কারণে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেল। সিম্পলি আমরা যেভাবে রেজিস্ট্যান্স থাকলে সার্কিট অ্যানালাইসিস করতাম একই ওয়েতে করেছি। ফার্স্টে হচ্ছে একটা ক্যাপাসিটর ছিল, ওটার জন্য ফর্মুলা ইউজ করেছি, দেন এই দুটো হচ্ছে সিরিজের ছিল, এই দুটোকে জাস্ট প্লাস করে সিরিজে একটাতে কনভার্ট করে রেখেছি, এবার এই দুটো সিরিজের ছিল কনভার্ট করে নিয়েছি। তারপর এই Z2 এবং Z3 নিজেদের মধ্যে প্যারালালি ছিল এবং প্যারালালি করার পর যে আউটপুটটা পাচ্ছি সেটা আবার আমাদের Z1 এর সাথে সিরিজে। সো এই কনভার্সনটুকু করে ফেলি আমরা, ফাইনালি কিন্তু আমাদের যে ইকুইভ্যালেন্ট জেড বা ইম্পিডেন্স বা টোটাল ইম্পিডেন্সটা আমরা বের করতে পেরেছি। সো এই ছিল আপনাদের ম্যাথমেটিক্যাল অংশটুকু। সো আশা করি ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমরা ট্রাই করবো এটার অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ।